এই যে 2 টাকার শুটকি মাছ, এই টোকাই ডার্বি, ভারত যদি চায়, বিলিভ মি, ওকে এক রাতে 1 সেকেন্ডে ওকে হাফিস করে দিতে পারবে, একদম গিলে খেয়ে ফেলতে পারবে। ভারতের শক্তি সম্পর্কে আমার 2 বছরে যথেষ্ট ধারণা হয়েছে। সারা পৃথিবীব্যাপী ভারত কি করতে পারে, ভারতের গোয়েন্দা সংস্থা কি করতে পারে, এটা আমি নিঝুম মজুমদার জাস্ট বললাম যে আমি যতটুকু টের পেয়েছি, ওই অতটুকু টেরই আমার মাথায় এখনো ভব করে ঘোরে। এই ডার্বি নাসিরকে সেকেন্ড লাগবে না, সেকেন্ড জাস্ট পৃথিবী থেকে ব্যানিশ করে দিবে, এবং বাংলাদেশের একটা মানুষও কথা বলবে না, এই ব্যবস্থাও তারা করতে পারে। এই ক্ষমতা ভারতের আছে। বসে আছি ডালাসের এক কফি শপে, এক নিস্তরঙ্গ বিকেল। তো একা বসে থাকলেও বহু দূরের বাংলাদেশ কিংবা ভারতের রাজনীতি, যেটি নিয়ে খুবই চর্চা হচ্ছে, সেটা থেকে আমি দূরে থাকতে পারি না। আজকে নিউজ ফিডে টোকাই নাসিরউদ্দিন পাটোয়ারির একটা স্ট্যাটাস ভেসে এলো, কে জানি ফটোকাট করে বানিয়েছে, যে পাশের দেশে গেরুয়া রং বেড়ে যাচ্ছে। সোজা কথা হচ্ছে যে বিজেপি ক্ষমতাতে এসেছে, বাংলাদেশে এটার প্রভাব পড়বে, এই ধরনের একটা সতর্ক বাণী টাইপ কথাবার্তা। কালকে ওই নাহিদেরও দেখলাম, ওই টোকাই নাহিদেরও দেখলাম এই ধরনের একটা কথাবার্তা, অর্থাৎ তারা হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। কেন? যদিও আমি ভারতের ইন্টারনাল রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না, এটা আমার এক ধরনের ধরা যাক যে ইচ্ছা, যে কোনো দেশের ইন্টারনাল রাজনীতি নিয়ে কথাবার্তা বলতে চাই না, কিন্তু এসব ক্ষেত্রে বলতে হয়। আমি যখন প্রথম ভারতে যাই, সেটি হচ্ছে জুন মাসে, 2024-এর জুনে। কিন্তু কলকাতাতে আমি প্রথম আসি হচ্ছে 18ই অগস্ট 2024, বাট তার আগে আমি চেন্নাইতে যাই। অর্থাৎ বাংলাদেশে যখন ঝামেলা টামলাগুলো হচ্ছিল, সে সময়টার অনেক আগেই, প্রায় 1-1.5 মাস আগেই আমি চেন্নাইতে ছিলাম আমার মার চিকিৎসার জন্য, অনেকেই জানেন। আমি যখন কলকাতাতে প্রথম আসি, আমি পার্ক স্ট্রিটের একটা হোটেলে উঠি। আমি বিস্ময় নিয়ে আমি এসেছি দুপুরবেলাতে এসে আমি আসরের ওয়াক্তে আমার ধুম করে কানে বাজলো আজানের শব্দ। আমি বললাম, কলকাতায় আজান? আমার ধারণা ছিল কলকাতাতে, কিন্তু এখানে সবাই, মানে আমার ধারণা ছিল সবাই এখানে হিন্দু মুসলমান খুব কম। এরপরে দেখলাম এখানে 5 বেলা আজান হয়, কলকাতায় 5 বেলা আজান হয়। তারপরে আমি চিন্তা করলাম যে ধুত, আমি পার্ক স্ট্রিটে আছি, এখানে মনে হয় ধর্মতলা পাশে শুনেছি, এই ধর্মতলা বা এই জায়গাটা হচ্ছে একটু মুসলিম প্রধান বা বাংলাদেশিরা থাকে বা হোয়াট এখানে হতে পারে। আমি যেইখানে গেছি কলকাতার সল্ট লেকে বলেন বা অন্যান্য যেসব জায়গাতে বলেন, আমি 5 ওয়াক্ত আজান শুনেছি। সেখানে মুসলমান, প্রচুর মুসলমান, সেখানে একদম স্থানীয় মুসলমান, একেবারে কোনোখান থেকে আসা না, বহু বছর, শতাব্দীর পর শতাব্দী এখানে থাকে, এই ধরনের। আমি কলকাতাতে থাকা অবস্থাতে আমার গত 2 বছরে আমি কখনো দেখি নাই যে অমুক লোক মুসলমান বা অমুক লোক হিন্দুর কথা আমি বলবো না, যেহেতু সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘু যদি আমি বলি, সংখ্যায় কম মুসলমান, সেখানে কেউ কোনো মুসলমানকে নিয়ে আজে বাজে কথা বলেছে আমার সামনে পড়েছে বা আমি দেখেছি, আমি মনে করতে পারি না। নিউ মার্কেটে গেছি, শত মুসলমানদের সব। কিভাবে বুঝেছি? মাথায় টুপি দিয়ে আছে, যেমন মেয়েদের পোশাকের সব। আমি আমার মেয়ের জন্য জামা কিনতে গেছি, কাপড় কিনতে গেছি, সেখানে আমি দেখেছি সোয়েটার কিনতে গেছি আমার নিজের জন্য, সেখানে সব মুসলিমদের সব। শত চা কিনতে গেছে, খুব ভালো চা পাওয়া যায় হগ মার্কেটে, মুসলিমদের সব। আমি যেটা বলতে চাইছি, সেখানে এই ধরনের কোনো প্রবলেম নাই। বিচ্ছিন্ন কিছু প্রবলেম পুরো ভারতে হয়নি তা বলা যায় না, খুব সম্ভবত হয়েছে, অনেকের কানে হয়তো বা সেটা এসেছে, বা সেটা আমি একদম বিচ্ছিন্ন ঘটনা বলি, কিন্তু ওভারঅল আমার কখনো এটা মনে হয়নি, দেখিনি। কিন্তু বিনিময়ে অন দ্য কন্ট্রারি, আমরা বাংলাদেশে কি দেখি? সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলছে 4 দিনে কলকাতা দখল করে বসবে। দখলদার বাহিনীর কথিত উপদেষ্টা মাহফুজ বলছে ম্যাপ চেঞ্জ করে ফেলবে, বাংলাদেশের ম্যাপ ভারতের ওই অংশটা নিয়ে নিবে। এবং এই টোকাইরা তো
ঘন ঘন বলছে যে তারা দখল করবে, এই করবে, সেই করবে। এমনকি এই যে আমাকে নিয়েও একটা কথা উঠেছে, আমি নাকি বলেছি যে ভারতের আর্মিকে বলছি বাংলাদেশটাকে দখল করার জন্য। এটা নিয়ে গুজবের কোনো শেষ নাই। অথচ যখন এরা এই রাওয়া ক্লাব থেকে এরা 5-6 হাজার মিলে রওনা দিয়েছে যে ভারতকে 4 দিনে দখল করবে, তখন আমি বলেছি যে এই সংবাদ শুনে এখন ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে কি হবে। এই কথাটাকে টুইস্ট করে নানানভাবে করা হয়েছে। কিন্তু প্রসঙ্গ এইটা না। প্রসঙ্গ হচ্ছে ভারতের জনগণ বিজেপিকে চুজ করেছে তার রাজনীতিতে, তার ভোটে। বাংলাদেশের চুলকানি শুরু হয়ে গেছে। কেন? কারণ বিজেপির যিনি এখন প্রধান বা এখন যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী, তিনি বঙ্গবন্ধু কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বলেছেন তিনি সসম্মানে শাহজালাল এয়ারপোর্টে যাবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন। একাধিকবার বলেছেন, একাধিকবার তিনি বাংলাদেশের এই পুরো জঙ্গি আক্রমণকে কন্ডেম করেছেন। অন্যদিকে বাংলাদেশে এও হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন ক্রমাগতভাবে। এই 5ই আগস্টের পরে লক্ষ লক্ষ হিন্দুরা এই বর্ডারে এসে দাঁড়িয়েছে, সে চিত্র তো আমরা ভুলে যাইনি। ভারত যদি এরকম ভাবে ক্রমাগত স্টেটমেন্ট দিত এই করব সেই করব, আজকে কি হতো? ভারত চাণক্য নীতি অনুসরণ করে, একটা ভদ্রলোকের দেশ আসলে। যেই লোক ভারতে যায় নাই, যেই লোক দিল্লি ঘুরে নাই, যেই লোক পশ্চিমবঙ্গ ঘুরে নাই, দিল্লিতে ঘুরলে দিল্লির একটা তরুণের সাথে যদি আমাদের একটা তরুণ কথা বলে, বাইরে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা শিক্ষিত ইউনিভার্সিটির তরুণের সাথে যদি আমাদের কোনো একটা বাংলাদেশের ছেলে গিয়ে টেস্ট করে আসুক, দরকার হলে সেটা আমরা সবাই মিলে রিকমেন্ড করবো তার ভিসার, গিয়ে একটু টেস্ট করে আসুক যে দিল্লি ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে একটা ভারতীয় ছেলে ঠিক কতটা সংবেদনশীল, কতটা ভদ্র হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে। কি চমৎকার করে তারা বলে যে তোমরা যে তোমাদের দেশের ছেলেপেলেরা যে এমন বলে, কেন বলে বুঝতে পারি না, কি হয়েছে তাও বুঝতে পারি না। মানে ওরা আসলে একেবারেই এমন না। আমি একবার জিজ্ঞেস করেছি এয়ারপোর্টে দাঁড়িয়ে যে আচ্ছা বাংলাদেশে যে এই ধরনের ঘটনা হচ্ছে তোমরা কি জানো? বলে হ্যাঁ, এটা খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু কেন করে আমরা জানি না। এত পোলাইটলি বলেছে, ওদের কোনো ঘৃণাই আমি দেখি নাই। পশ্চিমবঙ্গে কফি হাউসে গেছি, শিক্ষিত ছেলেপেলেরা সব কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কারো কোনো রাগ নেই, তারা অবাক হয়। আমি ওই যে আমার বন্ধু অনি আমাকে নিয়ে গেছে এক ঘাটের কাছে, গঙ্গার ধারে, ভুলে গেছি, কুমারটুলি ঘাট মনে হয়। সেখানে গিয়ে দেখি ওয়ারফেজের গান গাইছে, যেটার ভিডিও আমি ছেড়েছি। অর্থাৎ পুরো ভারত ঘুরে, এই মুম্বাই বলেন, দিল্লি বলেন, চেন্নাই বলেন, আপনার পশ্চিমবঙ্গ বলেন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বলেন, ঘুরে আমি কিছু দেখতে পেলাম না যে বাংলাদেশের ব্যাপারে ওরা এমন করে। না, নর্মাল। একটু অবাক হয় যে এরা এমন করছে কেন, এইসব অদ্ভুত আচরণ করছে কেন। তো ভারত যথেষ্ট একটা সহনশীল জাতি, এটা আমার অভিজ্ঞতা। অন্যদিকে বাংলাদেশ ধুয়ে ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে। ভারত যদি এটা রিটালিয়েশন করতো তাহলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেত। ভারত করে না। আপনারা কথায় কথায় বলছেন তাদেরকে গরুর মাংস খাওয়াবেন।